বলে দেবো। আমি নিজেই আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি যেটুকু আমার অভিজ্ঞতা আছে বা যেটুকু সম্বন্ধে আমার নলেজ আছে। না বললে সত্যি আমি নিজের কাছে অপরাধী হয়ে যাবো। ঠিক আছে, ভুল ভ্রান্তি থাকে, সেই ভুল ভ্রান্তি রেনকোটটা নিন, যখন তখন বৃষ্টি আসবে। প্লাস্টিক দিয়ে দে না। প্লাস্টিক আছে তো, দেবো ওখানে প্লাস্টিকটা দাও তো। না ভিজে যাবি বাবা। আচ্ছা ঠিক আছে। কি বাপরে বাপ, যেন সেই 15 কেজি ওয়েট এটা। এবার কপির ব্যাগ আলাদা করে দেবো। বই নেই এখানে, শুধু কপি আছে। বাবা তাহলে হাত দুটো করে নেবে, কিছু করার নেই। দুর্গা 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 দুর্গা। গরম চা কিন্তু এখানে রেডি। আমার মায়ের 2 কাপ চা রেডি। তো এই তো বন্ধুরা, আজকে অনেক দিন পর কিন্তু ব্রেকফাস্টে আমি রুটি বানাবো। সকালবেলা উঠেই কিন্তু আমি আটা মেখে রেখেছি, 5টা রুটি হবে। ঠিক আছে, হাজব্যান্ড খাবে, আমি খাবো, আর মা খাবে। এই একটা হাজব্যান্ডরা 3টে খাবে, আমি আর মা একটা খাবো। সকালবেলা বেশি রুটি খাওয়া যায় না। এখানে লাউ দেখো রাতের বেলা কাটা আছে, লাউ তরকারি করবো আজকে। লাউ তরকারি দিয়েই হয়তো রুটি খাওয়া হয়ে যাবে। আর এখানে ভাতের চালও দেখো ভিজিয়ে রেখেছি। এখানে তো চা হয়ে গেছে, আর এখানে দুধটা, এক্সট্রা যে দুধ যেটা সন্ধ্যেবেলায় মেয়েটা খায় সেটা ঢাকা দেওয়া আছে। আর রসুনটা এখানে ছাড়ানো আছে, রসুনটা বাটতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। এখন মনে হয় তোমাদের গুড মর্নিং বলা হয়নি, তো ক্যামেরার সামনে এসে গুড মর্নিংটা বললাম। এখন ঘড়িতে বাজে এই 8টা 5। মেয়ে হাজবেন্ড সবাই দুকা করলো। তো এখন দেখতে পাচ্ছ আমার ঘর দর কিন্তু কিচ্ছু গোছানো হয়নি। তো এইবারে আস্তে আস্তে করবো, সারবো। আর সকালই আজকে রুটিটা মেখে রেখে, রুটি মেখেছি বলছি, দেখেছি কি ভুলভাল বলছি। আটাটা মেখে রেখেছিলাম, তো রুটি করব আজকে। অনেক দিন পর ব্রেকফাস্টে রুটি হবে। আর আমার তোমাদের দাদা ভাই না রুটি দিয়ে আলুর তরকারি, আলুর কোনো জিনিসও খেতে খুব একটা ভালোবাসে না। মানে সবজিতে যত পারি বলে যে কম আলু দেবে। মানে আমি দেখো তোমরা যে আমি আলুর তরকারি বলো বা আলুর সবজি খুব কম করি, কারণ আলুতে কোনো গুণাগুণ নেই। তো ওর বদলে যদি কোনো একটা সবজি খাওয়া যায় তার থেকে অনেক ভালো। এদিকে দেখো রোদও উঠেছে, আবার বৃষ্টিও পড়ছে। মা পাপোশগুলো ভিজে যাবে না তোমার? রোদও উঠেছে আর বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, তো লাউটা কাটা আছে, লাউয়ের তরকারি করব। রুটি দিয়ে ওকে লাউয়ের তরকারি দিয়ে দেবো। আমি কলা দিয়ে রুটি খাবো। ঠিক আছে, আমি লাউয়ের তরকারি সকালে খাবো না, দুপুরে খাবো, আর আমি ওকে দেবো দুবেলা। এই হচ্ছে ব্যাপার। আর আজ থেকে চেষ্টা করব আরেকটু বেটার কিছু হেলদি লাইফস্টাইল লিড করার। প্রত্যেক দিনই উচিত মানুষকে একটু একটু করে বেটার হওয়ার। কালকে যা ছিলাম, মানে গতকাল যা ছিলাম তার থেকে আজ একটু ভালো হওয়ার চেষ্টা করব। আবার আগামীকাল আজ থেকে একটু ভালো হেলদি লাইফস্টাইল করার চেষ্টা করবো। মানে একটু একটু করে তো মানুষ নিজেকে পরিবর্তন করে। আমিও একবারে পরিবর্তন করিনি। আগেও আমার ভীষণ আনহেলদি লাইফস্টাইল ছিল, মানে আমি নিজেই বলছি প্রচণ্ড আনহেলদি লাইফস্টাইল ছিল। কোনো কিছুর মানে কোনো সিস্টেমেটিক কেউ ছিল না, কোনো ডিসিপ্লিন ছিল না। তারপর আস্তে আস্তে আমি তোমাদের সবাই সব কিছু বলবো আমি আস্তে আস্তে কীভাবে নিজেকে রিকভার করেছি, নিজে কীভাবে প্রোডাক্টিভ করেছি, নিজেকে কীভাবে চেঞ্জ করেছি, আস্তে আস্তে সব বলবো। কেন বলতো একবারে যদি সব কিছু তোমাদের বলতে চাই না, তোমাদের মাথার ওপর দিয়ে উঠে যাবে, তোমরা বুঝতে পারবে না কিছু। ওই জন্য তোমরা আমার লাইফস্টাইলটা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারে যাবে যে আমি কীভাবে নিজেকে চেঞ্জ করেছি। যাই হোক, আর বলি যে রিপোর্টের কথা, রিপোর্ট এখন আমি হাতে পাইনি। রিপোর্ট পাবো আজকে হয়তো সন্ধ্যেবেলায় কি কালকে, তারপর তোমাদের সবাইকে জানাবো। আর নিজের শরীরের তো অবশ্যই যত্ন নেবো, কারণ আমি জানি যে আমি যদি নিজের শরীরের যত্ন না নিই তাহলে আমার সংসারটা বসে যাবে। কারণ এদের দেখাশোনা করার ভার তো আমার, সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আরও বকবক করে নিয়েছি, চাটা ঠান্ডা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপরে রুটি করব। ঠিক আছে, হাজবেন্ড হয়তো 9টার মধ্যে ব্রেকফাস্ট করবে, তো রুটি করব। চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
কথায় আছে ঘুম থেকে উঠে নিজের মুখ নিজে আয়নায় দেখতে নেই, সেটা নাকি অশুভ। তবে বিশ্বাস করো, আজও পর্যন্ত আমি নিজের মুখ দেখেই নিজে ঘুম থেকে উঠেছি এবং সমস্ত সংসারের কাজ শুরু করার আগে আমি নিজের মুখ দেখে তারপরে শুরু করেছি। যেমনই দেখতে হই না কেন, নাই বা হলাম অপ্সরা সুন্দরী, তবুও আমি নিজের কাছে নিজে বড্ড দামি। ঈশ্বর যেভাবে আমায় সৃষ্টি করেছে সেটাতেই আমি সন্তুষ্ট। ঘুম থেকে উঠে যখন নিজের মুখটা আয়নায় চকচক করতে দেখবে, তখন দেখবে তুমি কত সুন্দরভাবে এনার্জি সহকারে সংসারের সব কাজগুলো হাসি মুখে কমপ্লিট করে ফেলেছো। অবশ্যই তার জন্য তোমাকে নিজের প্রতি যত্নশীল হয়ে উঠতে হবে। তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তুমি একটা বাজার থেকে ফার্নিচার কিনে নিয়ে এসছো, একদম নতুন ফার্নিচার। সেটাকে তুমি একটা মাস দিনের পর দিন অপরিষ্কার করে একটা জায়গায় ফেলে রেখে দাও, দেখবে সেই ফার্নিচারটার মধ্যে ধুলোর আস্তরণ পড়ে আছে। দেখে মনে হবে কত পুরনো এই ফার্নিচার। কিন্তু একটা পুরনো ফার্নিচারকে যদি তুমি প্রত্যেকটা দিন একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পলিশ করে রাখার চেষ্টা করো, দেখবে সেই পুরনো ফার্নিচারটা না একদম নতুনের মতন চকচক করছে। ঠিক কিন্তু আমাদের স্কিন আর হেয়ারটাও, মানে রাতের বেলা যদি একটুখানি তুমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে ঘুমাতে যাও, দেখবে পরের দিন উঠে একটা রিফ্রেশ মর্নিং রুটিন তুমি শুরু করতে পারছো। যদি আমার কথা বিশ্বাস না হয়, টানা 1 মাস একটা পারফেক্ট নাইট স্কিন কেয়ার রুটিন করে ঘুমাতে যাও, দেখবে তোমার মর্নিংটা কত রিফ্রেশ লাগে। সকালবেলা এখানে রুটি করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। রুটি করার পর না রান্নাঘরটা প্রচণ্ড অপরিষ্কার হয়ে যায়, রুটির গুঁড়ো ফুড়ো পরে ভর্তি হয়ে যায়। তো ওটাকে একটুখানি আর একবার কাউন্টার টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো আমার মেথির জল এখানে কিন্তু রেডি। তো চলো এবার আস্তে ধীরে মেথির জলটা খাই, অল্প অল্প করে একটু প্রাণায়াম করি, তারপরে আবার বাদ বাকি কাজটা কিন্তু কমপ্লিট করব। সংসার করতে গিয়ে আমি সবসময় বলি সংস্কারে আমি বিশ্বাসী, বাট কুসংস্কারে কিন্তু আমি পক্ষপাতী নই। সংসারের নিয়মকানুন মানতে গিয়ে কুসংস্কার আর পজিটিভ থিঙ্কিংয়ের অন্তরটা আগে আমাদের বিশ্লেষণ করতে হবে, যে কোনটা কুসংস্কার আর কোনটা পজিটিভ থিঙ্কিং। তবেই কিন্তু তুমি তোমার সংসারে ও তোমার নিজের মধ্যে পজিটিভিটি আনতে পারবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি যে আমি কি বলতে চাইছি। কোনো নিয়ম কানুন মানার আগে অবশ্যই সেটা দেখে নেবে যেটা কতটা তাৎপর্য আছে আমার সংসারের আয় উন্নতির জন্য, তবেই তুমি মানবে। এই নয় যে তোমাকে সব কিছু মেনে ফলো করলেই তোমার সংসারে পজিটিভিটি আসবে, আয় উন্নতি আসবে, লক্ষ্মীশ্রী আসবে, এর কোনো মানে নেই বন্ধুরা। আগের দিন আমি ব্লগে দেখিয়েছিলাম যে আমার একটু হেলথ ইস্যুর জন্য আমি কিছু টেস্ট করাতে গেছিলাম। তো সেইখানেও আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই কথা শুনে আজ আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, ওর নাম শম্পা দেবনাথ, ও আমায় কমেন্ট করে বলল যে দিদি ভাই তোমার কথা শুনে আমিও এবার ব্লাড টেস্ট করাবো, শরীরের প্রতি যত্ন নেব। বিশ্বাস করো এই কথাটা শুনে আমার এত ভালো লাগলো যে না, আমি আমার ব্লগের মাধ্যমে একটা মানুষকেও সচেতন করতে পারলাম। তো ছাদের কি অবস্থা, উফ বাবা, কাগজ ফুলের পাপড়িগুলো ফুলগুলো সব ঝরে গেছে হাওয়াতে। দেখো এই দেখো কত ফুল ঝরে গেছে আমার, আরে দেখো কি অবস্থা, সব পড়ে গেছে হাওয়াতে। ওই দেখো মাও চলে এসছে ফুল তুলতে, ওই দেখো এই গাছটা পড়ে গেছে, দেখেছো এই গাছটা পড়ে গেছে, তুলতে হবে। দাঁড়াও ও মা, একটু ধরো এটা, আমি তুলি। না কি দারুণ ওয়েদারটা, শুধু দেখো একবার। বাবা বৃষ্টি হোক না, এরকম থাকুক ঠিক আছে, বৃষ্টি হলে না আমার ভালো লাগে না। বেশ মেঘলা মেঘলা ওয়েদার, ছাদে মাঝে মাঝে আসবো, একটু বসবো, একটু ঘুরবো, ভালো লাগে বলো। আমি তুলছি, তুমি ধরো। হ্যাঁ ধরো। এই দেখো রোদেতেও কড়ি নষ্ট হয়ে যায়, আর বেশি জলেও কড়ি নষ্ট হয়ে যায়, দেখেছো। আমাকে একটা দিদি কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি খুব লাকি যে তোমার এত সুন্দর একটা ছাদ বাগান আছে। সত্যি গো দিদি, আমি খুব খুব লাকি, আমার মন ভালো রাখার জন্য এত সুন্দর একটা ছাদ বাগান রয়েছে। এটা অনেক মানুষের আকাঙ্ক্ষিত জিনিস একটা। দাঁড়াও করিয়ে দেখাই তোমাদের।
এই দেখো, এই দেখো কত ফুল, দেখেছো? এই দেখো কত ফুল পড়ে গেছে, অনেক, আরো নিচে কত ফুল আছে। আমার ভালো লাগছে। আজকে সত্যি আমি একটু টেনশনের মধ্যেই আছি। আমি মিথ্যে কথা তোমাদের বলবো না বন্ধুরা, আমি মিথ্যে কথা বলতেও পারি না। আমি একটু টেনশনের মধ্যে আছি। আর যখনই আমার মধ্যে টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন কাজ করে, আমার মাথা যখন পুরোপুরি হ্যাং হয়ে যায়, বুঝতে পারি না আমি কি করব আর কি করব না, আমি এক ছুটে কিন্তু ছাদ বাগানে চলে আসি। এই এদের সাথে একটু কথা বলি, এই ফুল কুড়িয়ে মাথায় দিই, একটু রিল করি, একটু শ্যুট করি। এতেই না আমার, বিশ্বাস করো, 1 সেকেন্ডে আমার মন কিন্তু ডাইভার্ট হয়ে যায়। রীতাদি আমাকে আজকেই কমেন্ট করে বলল, শর্মিষ্ঠা তুমি আজকে এত চুপচাপ কেন? সত্যি আজকে আমি একটু চুপচাপ আছি গো, কারণ বুঝতেই তো পারছো যে টেস্ট করিয়েছি, ব্লাড টেস্ট হয়েছে, ইউএসজি হয়েছে, আমার হয়েছে, হাজব্যান্ডের হয়েছে। যতক্ষণ না রিপোর্টগুলো হাতে পাচ্ছি, একটু চাপা টেনশনই কাজ করছে। ফোন বাবু চলে এসেছেন, ফোন কাঁধে নিয়ে। পিয়ালি সাঁতরা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আজকে এত সুন্দর আমায় কমেন্ট করেছে, বিশ্বাস করে বন্ধু, পুরো মনে আমার গেঁথে গেল। জানি না আমি এই কমেন্টের কতটা যোগ্য। আমার অভিশপ্ত, যখন আমি খেতে বসবো তখনই ও আসবে। এতক্ষণ আসলো না, যে একটু খেতে বসেছি ব্যাস তখন এসছে। আর এই লাউয়ের তরকারিটা একদম হালকা করেই করেছি, বেশি কিছু দিইনি, জানো তো, অল্পই দিয়েছি, করেছি, ওর মতন করেছি। চলো, ঠিক আছে। আবার কোথায় গেল কে? চলে এসো, খেয়ে নাও, তারপর কাজ করো। যখন আমার হয়ে যায় ব্রেকফাস্ট, তখন তোমার পাতা থাকে না। যেদিন একটু দেরি হয় সেদিনকে আর ব্যাস, এখনো হয়নি, কখন খাবো। চলো বন্ধুরা, আমার এখানে মোটামুটি সব অ্যারেঞ্জ করা হয়ে গেছে, কি কি রান্না হবে। এখানে দেখো, এই যে ডাঁটা, আলু আর ঝিঙে কেটে নিয়েছি। এই ওলটা সেদ্ধ দেবো। এইখানে তোমার মুসুর ডাল আছে, স্পেশাল করে মুসুর ডাল আছে, এই যে ডাল সেদ্ধ করবো এটার মধ্যে করে। আর এখানে জ্যান্ত মাছ, মা মাছটা ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছে। এই জ্যান্ত মাছ দিয়ে এটার ঝোল হবে, আর এটা সেদ্ধ করব। আর মেয়ের জন্য অল্প করে চিকেন আছে, সেটা বার করে দেবো। এখানে বিটটা কাটা আছে। তো চলো আগে রান্নাটা শুরু করা যাক। ভাত তো হয়ে গেছে। পাঠাবে তো নিশ্চয়ই। আচ্ছা, পেঁপে একটা বৃষ্টি আসবে। এখানটা কি পরিষ্কার হয়ে গেছে, দেখো মা কি সুন্দর করে পরিষ্কার করে এখানটা পরিষ্কার করেছে। এবারে বৃষ্টি হলে আবার সব পাতা পাতা পড়ে একাকার হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। আমি মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি, এসে এবার একটুখানি দাঁড়িয়ে আছি। পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে, দেখো আকাশটা। আমি কড়াইতে মাছটা দিয়ে দিচ্ছি, ততক্ষণ হোক মাছটা। আর আমি একটু বাইরে এসেছি হাওয়া খেতে। এখানটা দাঁড়ালে এই যে লোকজন দেখা যায়, ভালো লাগে, মন মেজাজ ভালো লাগে। আমি যেন বাইরে আমার বেরোতে ইচ্ছা করে না, ঘরেই থাকতে ইচ্ছা করে, বিশ্বাস করো বন্ধুরা। আগের দিন আমি আমার ব্লগে কচু দিয়ে পালং শাক রান্না করে আমি দেখিয়েছিলাম। তো সেখানে আমাকে মৌটুসি বোধহয় বলে আমার সাবস্ক্রাইবার বন্ধু, তো আমার কমেন্ট করে বলেছিল যে আমি প্রথম দেখলাম পালং শাক দিয়ে কচু দিয়ে রান্না। আসলে সত্যি কথা গো, আমিও প্রথম আমার বিয়ের আগে আমি এত রান্না জানতাম না, যে এটা দিয়ে এটা হয়, ওটা দিয়ে সেটা হয়, এটা জানতাম না। কারণ আমার বাপের বাড়িতে না খুব সিম্পল রান্না হতো, মানে একদম কমন রান্না। পালং শাক দিয়ে কি পাঁচমিশালি তরকারি, বড়ি ফড়ি দিয়ে, বেগুন, তারপর আলু, গাজর, মূলো, এইগুলো দিয়ে যে পাঁচমিশালি পালং শাকের তরকারি হয়, বা পালং শাক সেদ্ধ, এইসব খেয়েছি। কিন্তু পালং শাক দিয়ে কচু রান্না, এইগুলো আমরা সত্যি কথা খাইনি, বিয়ে খাইনি, সিম্পল খেতাম। কারণ আমরা খুব একটা এইসব রান্না খেতামই না।
কিন্তু বিয়ের পর আমি সত্যি কথা বিয়ের পর আমি এই রান্নাগুলো মানে শিখেছি, মানে দেখেছি শাশুড়ি মানে করতে, মানে উনি ভ্যারাইটি রান্না করতেন, এটা দিয়ে ওটা, ওটা দিয়ে সেটা, আর বেশ টেস্টও হতো। কি বলতো, কোনো কিছু না খেয়ে না খেলে তো বা না টেস্ট করলে তুমি বুঝতে পারবে না যে কেমন খেতে লাগে। বাট আমি বলবো তোমরা একবার পালং শাক দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে খেয়ে দেখো, 5 ফোড়ন দিয়ে। আমি ঠিক আছে এরপর যেদিনকার করবো, কারণ মোটামুটি কচু তো আসেই আমার বাড়িতে, আর আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে, আমি মাঝে মাঝেই করি, কিন্তু আমি খুব একটা খাই না, কারণ আমার কচুটা না সেটা কোনটা কি বলবো, একটু লদ করে বলে আমি কচুটা, গাঠি কচুটা খেতে পারি না। এমনি কচু ভাতে বলো বা কচুর লতি, কচুর শাক এগুলো খাই, বাট গাঠি কচুটা আমি একদম খাওয়া পছন্দ করি না। অনেকে গাঠি কচুর দম খায়, আমার বাপের বাড়িতে কি হয়, আবার আলু দিয়ে গাঠি কচুর দম খেতে ভীষণ ভালোবাসতো আমার বাবা, আমার ঠাকুমা, মা। আর আমি ছোট থেকেই গাঠি কচু জিনিসটা একদমই পছন্দ করি না। কিন্তু এই শ্বশুর বাড়িতে এসে আমি সত্যি কথা অনেক রকম খাওয়া শিখেছি, অনেক রকম রান্না শিখেছি। তারপরে নিজে নিজেই মানে ওই হাতে ধরে নয়, মানে আমি দেখেছি যে এটা দিয়ে এটা হয়, ওটা দিয়ে সেটা হয়। তো তারপর আমি যখন নিজে রান্না করতে শিখলাম তখন নিজে রান্না করলাম। আর তোমাদের বলি যে আমার হাজবেন্ড ভীষণ খেতে ভালোবাসে, তো ওই জন্য ওকে নিত্য নতুন রান্না করে দিই। আর এখন তো ইউটিউব আছে, এখন ইউটিউব খুললে কত রকম যে রান্নার রেসিপি জানা যায়, প্রত্যেক দিনই এক একটা করে নিত্য নতুন রান্না করা যায়, যেগুলো আমরা আগে জানতামই না। সত্যি কথা সেই রান্নাগুলো আমি জানতামই না, এখন সেসব রান্না মা ঠাকুমাদের রান্নাগুলো এখন ফিরে আসছে, আর কিছুই না। কারণ এখন আমাদের সব হাতে সময় কম, খুব ছোটখাটো রান্না করতে আমরা পছন্দ করি, কিন্তু যার বাড়িতে খাদ্যরসিক মানুষটা থাকে তাকে আর ছোটখাটো রান্না করলে হবেই না, এই হয়ে যাচ্ছে ব্যাপার, বুঝেছ? আর আমি তাই বললাম, মৌটুসিকে বললাম তুমি একবার খেয়ে দেখো পালং শাক দিয়ে গাঠি কচু, ভীষণ ভালো লাগবে, আমি এইটুকু তোমাদের কথা দিচ্ছি। তো চলো আমার এখানে মাছটাও ভাজা হয়ে গেল। আর আজকে আর রেসিপি শেয়ার করবো না, কেন বলতো একদম হালকা পাতলা করছি তো, কি শেয়ার করবো বলো, এর মধ্যে তো কিছু এক্সট্রা আমি মশলা পাতিও দেবো না, একদম 5 ফোড়ন দিয়ে রান্না করবো। আচ্ছা বন্ধুরা, তোমরা মাছের লেজা খেতে বেশি ভালোবাসো না মাথা খেতে বেশি ভালোবাসো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু দুটোই খেতে বেশ ভালোবাসি। আজকে মাছের ঝোলটা একদম হালকা পাতলাভাবে করব। 5 ফোড়ন দিয়েছিলাম আর 2 কোয়া রসুন একটু গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। আসলে না, মাছের ঝোল যতই পাতলা করে করি না কেন, একটু রসুন না দিলে না একটা আষ্টে, মাছের একটা আষ্টে গন্ধ ছাড়ে। আর একদম সবজিটা না আমি ভাজবই না, কারণ সবজি ভাজতে গেলেও তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগে। ওই জন্য দেখো একটু নুন দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম। দেখো জলটা একদম চুষে গেছে। এরপর আদা জিরে বাটা, সামান্য ধনে বাটা আর পরিমাণ মতন মিষ্টি, নুন, হলুদ যা যা লাগে সেটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। তো বন্ধুরা মাছটা আমার কিন্তু হয়ে এসেছে, মানে মাছের ঝোলটা হয়ে এসেছে, পুরো টকবক করে ফুটছে। আর আমি মাছগুলো এবার দিয়ে দিই একটা একটা করে। আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু যেমন মৌটুসি, আরও 2-1 জনের নাম ঠিক মনে পড়ছে না, তো কমেন্ট করে বলেছিল, শর্মিষ্ঠা বা দিদিভাই তোমার কড়াই এত চকচক করে কি করে, তুমি কি দিয়ে কড়াই মাজো? তোমাদের আজকে আমি একদম অন ক্যামেরায় দেখিয়ে দিলাম। এই যে হাতের জোর যত বেশি লাগাবে আর সামান্য স্কচ ব্রাইট আর ভিম বার, এই দিয়েই কিন্তু আমার কড়াই পুরো চকচক করে। তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর হঠাৎ করে আমার মনে পড়লো তাই আমি ভিডিওটা অন করলাম, মানে ক্যামেরাটা অন করলাম, সরি। আমাকে আমার এক সাবস্ক্রাইবার দিদি, মনে হয় মৌসুমি দি, আমাকে আগেও কমেন্ট করেছিল, আবার কমেন্ট করেছে। আমার কি খারাপ লাগছে, হয়তো আমি ভুলে গেছি বা হয়তো কমেন্টটা স্কিপ হয়ে গেছে আমার, হয়তো নাহলে আমি এরকম করি না। তো যাই হোক, দিদিটা আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি সকালবেলা যখন বাইরে বেরো কি মেকআপ করো, আর রাতের বেলা মানে সন্ধ্যেবেলা যখন বাইরে বেরো কি মেকআপ করো। আমি আমার যারা পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছো বা দিদিরা আছো এখানে, তারা জানো যে আমি কিন্তু কোনো মেকআপ করি না। তোমাদের সামনেই আমি কিন্তু যখন বেরোই তোমাদের সামনেই আমি দেখাই যে আমি এই জিনিসগুলো ইউজ করছি।
বিশ্বাস করো আমি আবার বলছি, আমি মেকআপের মরটাও জানি না, তো তোমাদের সাথে আমি কি শেয়ার করব? আবল তাবল একটা কিছু বলে দেবো। আমি নিজেই আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি, যেটুকু আমার অভিজ্ঞতা আছে বা যেটুকু সম্বন্ধে আমার নলেজ আছে, আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যে জিনিসটার ওপর আমার কোনো নলেজ নেই, কোনো অভিজ্ঞতা নেই, যে জিনিসটা বিন্দুমাত্র আমি জানি না, সেখানে আমি তোমাদের কি করে বলবো বলো এটার পর এটা মাখো, এটার পর সেটা করো, আমি একদম বলতে পারবো না। তবে হ্যাঁ দিদি, আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ আজকে না বললে সত্যি আমি নিজের কাছে অপরাধী হয়ে যাব। তুমি অনেকবার আমায় কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ আর একবার আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তোমাকে বলে দিচ্ছি যে কি কি আমি ইউজ করি। সকালবেলা আমি যখন কোথাও যাই তখন আমি প্লেন টোনার ইউজ করি। সকালবেলা কোথাও বেরোলাম, প্লেন টোনার, তারপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করি। যে ময়শ্চারাইজারটা তুমি ইউজ করবে সেটাই তুমি ইউজ করবে। তার উপর আমি সান প্রোটেকশন ইউজ করি, এই যে। আর এই সানস্ক্রিনটা ইউজ করলে কি হয় জানো তো, একটা মেকআপ লুক থাকে, মানে একটু কি বলবো, একটু গ্লোয়িং ব্যাপারটা চলে আসে। তো এই সানস্ক্রিনটা ইউজ করলে আমি না আলাদা করে কোনো মেকআপ করি না। আচ্ছা, এর ওপর যদি মনে হয় হ্যাঁ এবারে মনে হচ্ছে যে না একটু কোনো জায়গায় পার্টি মেকআপ দরকার, একটু স্কিনটাকে আরেকটু ব্রাইটনিং এর দরকার, তখন আমি এই দেখো লোটাসের, এটা আমার অনেক দিনের, মানে এটা আবার ইউজ করতে করতে দেখো লেভেলটা উঠে গেছে। এটা হচ্ছে লোটাসের প্রফেশনাল একটা রেঞ্জ, ঠিক আছে। আমি কিন্তু অনেকবার বহুবার আমার ভিডিওতে বলে দিয়েছিলাম, এটা লোটাসের প্রফেশনাল ফাইটো এক্স লোশন। এটা উঠে গেছে লেভেলিং বলে তোমাদের বলতে পারছি না। তোমরা এটা কিন্তু নাইকাতে অ্যাভেলেবেল, তোমরা এমনি যদি তোমরা অফলাইন তোমাদের আশেপাশে কোনো কসমেটিক্স দোকান আছে সেখানেও তোমরা পেয়ে যাবে। এইটা আমি ইউজ করি কারণ এটা একটু পিঙ্কিশ ব্যাপার থাকে, তোমরা দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো এটা একটু পিঙ্কিশ মেকআপ লুক থাকে, ঠিক আছে, মেকআপের মতন লাগছে দেখতে। এই দেখো, এই যে, ঠিক আছে, এটাই আমি ইউজ করি। এই দেখো, এই যে এটা। আর একটা ইউজ করি সেটা হচ্ছে লোটাসেরই। আমি মেকআপ সবসময় লোটাসটাই মানে বেশি পছন্দ করি। এটা হচ্ছে গ্লো ইন 10-in-1 ডেইলি ক্রিম। এটা আমি সকালবেলা ইউজ করি কোথাও গেলে, এটাও ভীষণ ভালো। তো আমার মেকআপের মধ্যে এই দুটোই হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, যেখানেই যাই এই দুটো মেকআপ আমার থাকে। মেকআপ এটা নয়, আমি বলছি বারবার, এগুলো মেকআপ নয়। এটা তোমরা ডেইলি বেসেও ইউজ করতে পারো, ঘরেও ইউজ করতে পারো, বাইরে গেলেও ইউজ করতে পারো। এরকম না যেটা মেকআপ রেঞ্জ হিসাবেই তোমাকে ইউজ করতে হবে। এই দুটো আমি ইউজ করি। তাহলে আশা করি তোমাকে আমি তোমার কমেন্টের রিপ্লাই করতে পারলাম। তুমি বুঝে গেছো দিদি। আরও যদি কিছু বোঝার অসুবিধা হয় তুমি আমাকে বলো, আমি নেক্সট ব্লগে অবশ্যই সেটা ক্লিয়ার করে দেবো। তো চলো, এবার আমার হয়ে গেছে, এবারে আমি যাব পুজো করতে। চলো একবার তোমাদের সামনে থেকে আমি দেখিয়ে দিই। এই যে লোটাসের এইটা ইউজ করি, এটা বললাম একটু গ্লোয়িং ব্যাপারটা থাকে। এই হচ্ছে লোটাসের এই যে এই তিনটে আমি ইউজ করি। এই দেখো, দেখিয়ে দিলাম, ঠিক আছে। দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই দেখো, এটাও তোমাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু SPF দেওয়া, এই সব কটার মধ্যে কিন্তু SPF দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এটা রাতেও নির্দ্বিধায় ইউজ করতে পারো। রাতেও কিন্তু নাইটে আমাদের যে কি বলবো হেভি লাইটের নিচে থাকলেও কিন্তু আমাদের স্কিন ট্যান হতে পারে, তো তখনও কিন্তু আমরা SPF অবশ্যই ইউজ করতে পারো, সেটা SPF কম। এদিকে দেখো অম্বুবাচী পড়ে গেছে, কিন্তু যাদের বাড়িতে গোপাল আছে, শিব ঠাকুর আছে, তাদের তো নিত্য সেবা দিতেই হবে। আমাকে আমার গোপাল, আমার মহাদেবকে তো নিত্য সেবা দিতেই হবে, তাদের স্নান করানো, তাদের খাওয়ানো তো করতেই হবে, তো ওই জন্য করছি। আর আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল, ওর নাম অদিতি সাহা, তো বলেছিল দিদি ভাই অম্বুবাচীর মধ্যে কি শ্যাম্পু করা যায়? আমি তোমাকে আনসারটা কমেন্ট বক্সেই দিয়ে দিতে পারতাম, বাট সেখানে আমি তোমাকে ঠিক মতন বুঝিয়ে উঠতে পারতাম না, তাহলে লেখাটা অনেক বড় হয়ে যেত। ওই জন্য তোমাকে আমি ব্লগের মাধ্যমেই আনসারটা দিয়ে দিচ্ছি। দেখো, সব কিছু মানা না মানা সব আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে, মানে তোমার উপর ডিপেন্ড করছে। আমি যদি বলি যে না অম্বুবাচীর মধ্যে শ্যাম্পু করা যায় না, কিন্তু ধরো তোমার এমন একটা সিচুয়েশানে পড়লে বা তোমার কোনো ইনভিটেশন পড়লো, তোমাকে শ্যাম্পু 2-3 দিনের মধ্যে করতেই হলো, তখন তুমি কি করবে? আগে মা ঠাকুমারা সবসময় বাড়িতে থাকতেন, তারা নিয়ম কানুন সব প্রপারলি মানতে পারতেন, কিন্তু এখনকার মেয়েরা বাইরে যাচ্ছে, চাকরি করছে, এমন এমন জব আছে না যেখানে ডেলি শ্যাম্পু করে যেতে হয়, তারা কি করবে বলো? মানতে হলে না অনেক নিয়ম মানতে হয়।
তাই বলে কি তুমি যেটুকু পারবে তুমি সেইটুকুই মানো, তাতেই কিন্তু হবে। বিকার পয়ার জ্ঞান গুণের সাগর সুদঞ্জনার পুত পবন। কিছুদিন আগেই আবার ফেসবুকে দেখছিলাম যে অম্বুবাচীর মধ্যে নাকি হনুমান চল্লিশা পড়তে নেই। এই প্রথম আবার এই নিয়মটা শুনলাম। মানে যত দিন যাচ্ছে তত যেন নিয়ম কানুন পরিবর্তন হতে থাকছে। বিশ্বাস করো আমি কিন্তু এরকম কোনোদিনও জানি না। আমি প্রত্যেক বছরেই আমি কিন্তু অম্বুবাচীর মধ্যেও হনুমান চল্লিশা পড়েছি, আর এই বছরেও কিন্তু আমি হনুমান চল্লিশা অবশ্যই অবশ্যই পড়বো। তোমরা কি করছো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে রাম। জয় হনুমান। ওম লোকনাথেও নমঃ। ওম লোক। তো বন্ধুরা আমার পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি প্রত্যেকটা দিনই চেষ্টা করি আমার ভিডিওর একটুখানি অংশ জুড়ে যেন আমার ঈশ্বর থাকে। আসলে কি জানো তো, আমরা কিন্তু ঈশ্বরের সেবা করি পাওয়ার আশায় না, যে আমরা ঈশ্বরকে সেবা করব, ঈশ্বর আমাদের ভুরি ভুরি করে ভরে দেবে সব জিনিসপত্র, মানে যা যা আমরা চাই সব আমাদের ঈশ্বর দিয়ে দেবে, এটা কিন্তু নয়। ঈশ্বরকে আরাধনা করা মানে নিজের মধ্যে একটা পজিটিভ শক্তি জোগাড়, মানে আনা নিজের মানে তুমি যত দেখবে ঈশ্বরের কাছে যতক্ষণ তুমি বসতে থাকবে ততক্ষণ দেখবে তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, তোমার মধ্যে একটা সাহস আসবে। ঠিক আছে, আমি যদি এখন মাথা খুঁটে খুঁটেও আমি যদি ঠাকুরকে বলি ঈশ্বর আমি তোমার এত সেবা করলাম, আমার যেন সব রিপোর্ট, আমার হাজবেন্ডের সব রিপোর্ট যেন নর্মাল আসে, সব কিছু যেন ভালো আসে, এটা কি সম্ভব? কখনো সম্ভব না। আমি ঈশ্বরকে ডাকলেও আমার রিপোর্ট যা আসবে, ঈশ্বরকে না ডাকলেও আমার সেম রিপোর্ট আসবে, কারণ আমি জানি যেটা আমার কপালে আছে সেটা হবে, সেটা আমি ঈশ্বরকে ডেকেও খণ্ডাতে পারবো না। হ্যাঁ, ঈশ্বরকে ডাকলে কি হবে, তোমার মধ্যে ওই যে আবার বললাম পজিটিভ একটা ভাইবস আসবে, একটা পজিটিভ শক্তি কাজ করবে, যে না যা হবে আমি ওভারকাম করতে পারবো, যা হবে সেটাকে আমার নিতে হবে, সেটাকে পজিটিভলি নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই জন্যই আমি একটু একটু করে তোমাদের সাথে পুজো আশ্রা আমার ঠাকুর দেবতা শেয়ার করি, যাতে তোমাদের মধ্যেও একটা পজিটিভ শক্তি কাজ হয়। আর অনেক কিছু আমাদের মধ্যে ভুল ভ্রান্তি থাকে, সেই ভুল ভ্রান্তি যেন ভেঙে যায়। অনেকের মধ্যে থাকে যে আমি ঈশ্বরকে ডাকছি মানে আমার সবকিছু ভালো হবে, আমার সাথে সবকিছু ভালো হবে, কোনো খারাপ কিছু হতেই পারে না, কারণ আমি সারাদিন ঈশ্বরকে ডাকছি। এটা একদম ভুল মিথ, ভুল একটা তথ্য। ঈশ্বরকে ডাকা মানেই তোমার সাথে সবকিছু পজিটিভ হতে পারে, এর কোনো মানে নেই। এই হয়ে যাচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলে এই সব কথাগুলো না আমি তোমাকে ভয়েস ওভার দিয়েও বলতে পারি, কিন্তু হঠাৎ করে কিছু কিছু কথা মনে এসে যায়, যেগুলো যদি আমি এখন তোমাদের সাথে শেয়ার না করতে পারি তাহলে সেটা পরে গিয়ে হয়তো ভয়েস ওভার যখন দিতে পারবে তখন হয়তো ভুলে যাবো, আমার মাথার উপর দিয়ে চলে যাবে, আর কিছুই না। চলো, পুজো হয়ে গেছে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। জানি না তোমাদের কাছে এটা কবে যাবে, তো যদি সব ঠিকঠাক থাকে নিশ্চয়ই তোমরা আবার আমার ব্লগ যেমন দেখো তেমন দেখতে পাবে। চলো টাটা।